প্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের আজকের ক্লাসে আমি মোহাম্মদ আবু সাইদ মুন্না তোমাদের সাথে আছি। আজকে আমরা আলোচনা করব রাষ্ট্র, নাগরিকতা ও আইন এই অধ্যায়টি নিয়ে। বুঝতেই পারছো আজকের আলোচনা হবে রাষ্ট্র নিয়ে, নাগরিক নিয়ে এবং আইন নিয়ে। আমি শুরুতেই বলে রাখি অধ্যায়টা একটু বড়, কিন্তু আমরা অধ্যায়ের মূল কথাগুলো পড়ব এবং যে জায়গাগুলো আসার মতো সে জায়গাগুলো আমি তোমাদেরকে মার্ক করে দিব। শুরুতে আমরা পড়ব রাষ্ট্র সম্পর্কে। প্রাচীন যুগে রাষ্ট্র সম্পর্কে মানুষের ধারণা ছিল যে রাষ্ট্রটা হচ্ছে ঈশ্বরের তৈরি করা একটা প্রতিষ্ঠান। আসলে কি রাষ্ট্র ঈশ্বরের সৃষ্টিকারী প্রতিষ্ঠান? ঈশ্বর তৈরি করেছেন? না, ঈশ্বর রাষ্ট্রকে তৈরি করেননি, আমরা মানুষরাই রাষ্ট্রকে তৈরি করেছি। আমরা জানি মানুষ কখনো একা একা বসবাস করতে পারেনি। মানুষ যখন একত্রে বসবাস করা শুরু করে, আস্তে আস্তে পরিবার থেকে সমাজ এবং সমাজ থেকেই রাষ্ট্রের উৎপত্তি হয়। আমরা রাষ্ট্র কাকে বলবো? রাষ্ট্র সম্পর্কে আমাদের বইয়ে তিনজনার মতামত ব্যক্ত করা আছে। আমরা দুইটা খুব ভালো করে পড়বো। এক হচ্ছে অ্যারিস্টটলের সংজ্ঞা, আরেকটি হচ্ছে রাষ্ট্র সম্পর্কে যেটা সবচেয়ে পূর্ণাঙ্গ সংজ্ঞা সেটি হচ্ছে অধ্যাপক গার্নারের সংজ্ঞা। এই দুটি তোমরা ভালো করে পড়বে। রাষ্ট্র সম্পর্কে অ্যারিস্টটল কি বলেছেন? রাষ্ট্র সম্পর্কে অ্যারিস্টটল বলেছেন স্বয়ং সম্পূর্ণ জীবন যাপনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই হলো রাষ্ট্র। এই সংজ্ঞাটা কিন্তু গ্রহণযোগ্যতা অতটা পায়নি, কারণ কতিপয় পরিবার, কতিপয় সমাজ একত্রে বসবাস করলেই যে সেটাকে আমরা রাষ্ট্র বলবো তা কিন্তু না। অ্যারিস্টটল যে সময়টাতে সংজ্ঞা দিয়েছেন, আসলে সেই সময়টাতে নাগরিকের ধারণাটাই সীমাবদ্ধ ছিল। যাই হোক, আমরা অ্যারিস্টটলের সংজ্ঞাটা ভালোভাবে পড়বো। যে তিনি কি বলেছেন, যে স্বয়ং সম্পূর্ণ জীবন যাপনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই হলো রাষ্ট্র। এরপরে আমরা জানবো হচ্ছে অধ্যাপক গার্নারের সংজ্ঞা। অধ্যাপক গার্নার রাষ্ট্র সম্পর্কে সবচেয়ে পূর্ণাঙ্গ একটা সংজ্ঞা দিয়েছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন রাষ্ট্র হলো বহু সংখ্যক ব্যক্তি নিয়ে গঠিত এমন এক জনসমাজ যারা একটা নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যা বহিঃশক্তির নিয়ন্ত্রণ মুক্ত, যাদের একটি সুগঠিত সরকার আছে আর জনগণ সেই সরকারের প্রতি স্বভাবতই অনুগত থাকে। এটি হচ্ছে অধ্যাপক গার্নারের সংজ্ঞা। আমরা এই সংজ্ঞাটাকে বিশ্লেষণ করলে রাষ্ট্র গঠনের চারটি উপাদান পাই। 1, জনসমষ্টি; 2, নির্দিষ্ট ভূখণ্ড; 3, সরকার; এবং 4, সার্বভৌমত্ব। এই চারটি উপাদান দিয়েও কিন্তু সৃজনশীল হতে পারে। নির্দিষ্ট ভূখণ্ড, আচ্ছা এটা 2 নম্বরে। প্রথমটি হচ্ছে জনসমষ্টি। জনসমষ্টিকে রাষ্ট্র গঠনের প্রাথমিক উপাদান বলা হয়। আমরা জানি যে কম হোক আর বেশি হোক, জনসমষ্টি থাকলেই সেটিকে আমরা রাষ্ট্র বলবো। আমরা জানি যে ভারত, চীন এই দেশগুলোর জনসংখ্যা 100 কোটিরও ওপরে, প্রায় 150 কোটির মতো। আবার কিছু কিছু দেশ আছে, সান মেরিনো, দারুসালাম, এই যে মোনাকো, এই দেশগুলোর জনসংখ্যা কিন্তু মাত্র কয়েক হাজার, তারপরও আমরা এগুলোকে রাষ্ট্র বলি। তাহলে জনসংখ্যা এই বিষয়টা এমন না যে এত পরিমাণ থাকতেই হবে আর থাকলে সেটাকে আমরা রাষ্ট্র বলবো, বিষয়টা এমন না। তারপরে 2 নম্বর উপাদানটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। ভূখণ্ড বলতে আমরা কি বুঝি? ভূখণ্ড বলতে আমরা স্থলভাগ, জলভাগ এবং আকাশ সীমাকেই বুঝে থাকি। জনসমষ্টির মতো ভূখণ্ডতেও ওই একই কথা, যে নির্দিষ্ট হলেই হলো, বেশি থাকতে হবে বা কম হলে সেটাকে আমরা রাষ্ট্র বলবো না, বিষয়টা এমন না। একটা নির্দিষ্ট ভূখণ্ড হলেই হবে। হ্যাঁ, তাহলে আয়তনে আমরা অনেক বড় দেশ, রাশিয়া, এটাও যেমন বড় দেশ হয়েও রাষ্ট্র, ছোট ছোট দেশ আছে ভ্যাটিকান সিটি, হ্যাঁ সেটাও রাষ্ট্র। আবার দ্বীপ নিয়েও রাষ্ট্র হতে পারে। 3 নম্বর উপাদানটা হচ্ছে সরকার। এই যে আমরা 4টি উপাদান, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে সরকার।
সরকার কয়টি বিভাগের মাধ্যমে তার যাবতীয় কার্যাবলী পরিচালনা করে? 3টা বিভাগের মাধ্যমে। একটি হচ্ছে আইন বিভাগ, একটি হচ্ছে শাসন বিভাগ, আর একটি হচ্ছে বিচার বিভাগ। রাষ্ট্রের যাবতীয় কার্যাবলী সরকার এই 3টা বিভাগের মাধ্যমে কিন্তু সম্পন্ন করে থাকে। অধ্যাপক গার্নার সরকার সম্পর্কে একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন, রাষ্ট্র যদি হয় জীবদেহ তাহলে সরকার কি? মস্তিষ্ক স্বরূপ। রাষ্ট্র যদি হয় জীবদেহ তাহলে সরকার মস্তিষ্ক স্বরূপ। আর এই 4টি উপাদানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব দিয়ে কিন্তু সাধারণত প্রশ্নটা হয়। সার্বভৌমত্ব আমরা কাকে বলি? সার্বভৌমত্ব হলো একটা রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা। সার্বভৌমত্ব একটা রাষ্ট্রের চরম ও চূড়ান্ত ক্ষমতা। কি সেই চরম ও চূড়ান্ত ক্ষমতা? যে চরম ও চূড়ান্ত ক্ষমতার জন্য একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের নিয়ন্ত্রণ মুক্ত হয়, বহিঃশক্তির নিয়ন্ত্রণ মুক্ত হয়, এটিকেই বলি আমরা সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব ক্ষমতার 2টি দিক রয়েছে, একটি হচ্ছে বাহ্যিক আর একটি হচ্ছে অভ্যন্তরীণ। বাহ্যিক দিক কোনটি? এই বাহ্যিক দিক হলো যেই ক্ষমতার জন্য একটা দেশ আরেকটা দেশের নিয়ন্ত্রণ মুক্ত হয়, এটি হচ্ছে বাহ্যিক। আর অভ্যন্তরীণ হলো এই ক্ষমতাটার জন্য একটা রাষ্ট্রের অভ্যন্তরে যত ব্যক্তি আছে, যত প্রতিষ্ঠান আছে, সবকিছুর ঊর্ধ্বে রাষ্ট্রের অবস্থান, এটি হচ্ছে অভ্যন্তরীণ ক্ষমতা। এই হচ্ছে আমাদের রাষ্ট্র গঠনের 4টি উপাদান। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করব রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে। যদিও বইয়ে অনেক ডিটেলস লেখা আছে, আমি এই জায়গাগুলো তোমাদের শুধু সহজ জায়গা, যে কারণে শুধু মূল পয়েন্টগুলো বলে দিব। হ্যাঁ, রাষ্ট্রের এই কার্যাবলী গুলোকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অপরিহার্য কার্যাবলী বা মুখ্য কার্যাবলী, আর একটা হচ্ছে ঐচ্ছিক বা কল্যাণমূলক কার্যাবলী। আমরা শুরুতে জানবো অপরিহার্য বা মুখ্য কার্যাবলী সম্পর্কে। আর.এম. ম্যাকাইভার তার দ্য মডার্ন স্টেট গ্রন্থে বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষা করাই রাষ্ট্রের অপরিহার্য কাজ বা দায়িত্ব। আমরা এই কথা থেকেই বুঝতে পারি যে রাষ্ট্রের একটি অপরিহার্য হলো আইন শৃঙ্খলা রক্ষা করা। প্রত্যেকটা রাষ্ট্রকে এই কাজ করতে হয়, জনগণকে আইন মেনে চলতে বাধ্য করতে হয়, সংবিধান মেনে চলতে বাধ্য করতে হয়, জনগণের নিরাপত্তা দিতে হয়। যে কারণে প্রত্যেকটা দেশ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা করেছে। আমরা দ্বিতীয় পয়েন্টে বলতে পারি যে জাতীয় নিরাপত্তা, দেশের অখণ্ডতা, সার্বভৌম স্বাধীনতা রক্ষা করা হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য কাজ। এই কারণে কিন্তু প্রত্যেকটা দেশই তাদের প্রতিরক্ষা বাহিনীকে জোরদার করেছে। সেনাবাহিনী বলো, নৌবাহিনী বলো, আর বিমান বাহিনী বলো, এই 3টা বাহিনী যে দেশের যত শক্তিশালী, সে দেশ কিন্তু তত ক্ষমতাবান। এগুলো হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য কার্যাবলী। রাষ্ট্রের পররাষ্ট্র বিষয়ক অপরিহার্য কার্যাবলী কোনগুলো? নিজের দেশের ভূখণ্ডের মধ্যে যে সম্পদগুলো আছে এগুলোর উপরে কর্তৃত্ব করা, এটা হচ্ছে পররাষ্ট্র বিষয়ক কার্যাবলী। অন্যান্য দেশের সাথে সম্পর্ক স্থাপন, কূটনৈতিক সম্পর্ক, এগুলো স্থাপন করা হচ্ছে অপরিহার্য কার্যাবলী। অর্থ বিষয়ক ক্ষমতা আছে, কার্যাবলী আছে, কি সেগুলো? একটা রাষ্ট্রের কার্যাবলী পরিচালনা করার জন্য অনেক পরিমাণে অর্থের প্রয়োজন হয়। এই অর্থগুলো কোথায় থেকে আসবে, কিভাবে ব্যয় হবে, এই কাজগুলো করা হচ্ছে অপরিহার্য কাজ। বিচার কাজ সম্পন্ন করা, রাষ্ট্রের দৈনন্দিন কার্যাবলী সম্পন্ন করা, এগুলোকে আমরা বলবো হচ্ছে রাষ্ট্রের অপরিহার্য কাজ। রাষ্ট্রের কল্যাণমূলক বা ঐচ্ছিক কাজ কোনগুলো? আমি এতক্ষণ যেগুলো বললাম এগুলো হচ্ছে অপরিহার্য কাজ। আর কল্যাণমূলক কাজ কোনগুলো? কল্যাণমূলক হচ্ছে রাষ্ট্রের জনগণকে শিক্ষিত করে তোলা, শিক্ষা ব্যবস্থাটা উন্নত করা, এটা হচ্ছে ঐচ্ছিক কাজ। ঐচ্ছিক কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এটা। দেখো, প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু জনগণকে শিক্ষিত করতে চায়। শিক্ষিত করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি তারা অবলম্বন করে। বিনামূল্য পাঠ্যপুস্তক দিচ্ছে আমাদের সরকার, আমাদের দেশ বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি করছে। কেন? জনগণকে শিক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ, তাহলে এটা একটা পয়েন্ট করব আমরা। স্বাস্থ্য খাতকে আরেকটা পয়েন্ট করব, যে চিকিৎসা ব্যবস্থা, হাসপাতাল, ক্লিনিক, হ্যাঁ, এগুলো তৈরি করা। তারপরে কি বলা হয়,
বিভিন্ন ধরনের মাতৃ সনদ, শিশু সদন কেন্দ্র, এই জায়গাগুলোকে আমরা বলছি হচ্ছে কল্যাণমূলক কাজের মধ্যে। তারপরে একটা রাষ্ট্রের জনগণের জন্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো আছে এগুলো সচল রাখা, এগুলো সরবরাহ রাখা, হ্যাঁ, এগুলোকে আমরা ঐচ্ছিক কাজ বলবো। তারপরে অবকাঠামোর উন্নয়ন করা, শিল্পের প্রসার ঘটানো, ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো, হ্যাঁ, প্রত্যেকটা নাগরিক যেন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়, এটা হচ্ছে ঐচ্ছিক কার্যাবলী। তারপরে আমরা বলতে পারি একটা নাগরিক আরেকটা নাগরিকের প্রতি যে সহ্য ক্ষমতাটা, হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে কাজ করা হচ্ছে রাষ্ট্রের ঐচ্ছিক কার্যাবলী। একটা দেশের ঐতিহ্য সম্পর্কে জনগণকে জানানো, তারপরে সংস্কৃতি সম্পর্কে জানানো, প্রত্যেকটা নাগরিককে তাদের দেশের জাতীয় বীর সম্পর্কে জানানো, ইতিহাস সম্পর্কে জানানো, এগুলো হচ্ছে রাষ্ট্রের ঐচ্ছিক কাজের মধ্যে পড়বে। আমি শুরুতেই বলেছিলাম এই জায়গাটা আমি একটু শর্ট করে বলবো, তোমরা এটা পারবে। মূল কথাগুলো আমি শুধু বলেছি, এগুলো মনে রাখলেই অ্যান্সারটা কিন্তু কমপ্লিট। এই হচ্ছে আমাদের রাষ্ট্র সম্পর্কে আলোচনা। রাষ্ট্রের সংজ্ঞা আমাদের জানতে হবে, রাষ্ট্রের 4টি উপাদান সম্পর্কে জানতে হবে, আর রাষ্ট্রের 2 ধরনের কার্যাবলী আমাদের পড়তে হবে। দেন আমরা পড়বো হচ্ছে নাগরিক সম্পর্কে। নাগরিক সম্পর্কে আমরা জানি যে নাগরিকের ইংরেজি শব্দ হচ্ছে সিটিজেন। এই সিটিজেন শব্দটা এসেছে ল্যাটিন শব্দ সিভিক্স থেকে। ল্যাটিন শব্দ সিভিক্স থেকে এই সিটিজেন শব্দটা এসেছে। আমরা নাগরিক কাকে বলবো? এখানেও আমাদের অ্যারিস্টটলের একটা সংজ্ঞা পড়তে হবে। অ্যারিস্টটলকে আসলে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয়। এই অ্যারিস্টটল নাগরিক সম্পর্কে কি বলেছেন? তিনি নাগরিক সম্পর্কে বলেছেন সেই ব্যক্তি নাগরিক যিনি নগর রাষ্ট্রের কি করবে? নগর রাষ্ট্রের কার্যাবলীতে সরাসরি অংশগ্রহণ করবে, অর্থাৎ রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কাজ করবে, সরাসরি যে রাষ্ট্রের যে কার্যক্রমগুলো আছে সেটাতে তারা অংশগ্রহণ করবে। এটা হচ্ছে অ্যারিস্টটলের মন্তব্য। আমরা এই সংজ্ঞাটাকেও কিন্তু একদম গ্রহণযোগ্য সংজ্ঞা বলবো না, কারণ আমরা নাগরিক যারা আছি আমরা কিন্তু রাষ্ট্রের প্রতিনিধিত্ব করি না, রাষ্ট্রের শাসন কার্যে সরাসরি অংশগ্রহণ কিন্তু আমরা করি না। তিনি যখন এই সংজ্ঞাটা দিয়েছিলেন, তিনি প্রাচীন গ্রিসকে কেন্দ্র করে এই সংজ্ঞাটা দিয়েছেন। তখন নাগরিকদের ধারণার সীমাবদ্ধতা ছিল, তখন নারীদেরকে, শিশুদেরকে, দাস দাসী বা কৃতদাসদেরকে কিন্তু তখন নাগরিক হিসেবে গণ্য করা হতো না। তখন যারা শুধু প্রভাবশালী ব্যক্তি ছিল তাদেরকে নাগরিক বলা হতো। হ্যাঁ, তিনি সেই সময়কে কেন্দ্র করে এই সংজ্ঞাটা দিয়েছিলেন। আর নাগরিক সম্পর্কে একটা স্পষ্ট সংজ্ঞা পাই আমরা হ্যারোল্ড জে লাস্কির সংজ্ঞার মধ্যে। এই হ্যারোল্ড জে লাস্কি কি বলেছেন? তিনি বলেছেন হচ্ছে যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি অনুগত থাকে তাদেরকেই নাগরিক বলা হয়। তাহলে এই 2টা সংজ্ঞা আমাদের পড়তে হবে। এবার আমরা পড়ব হচ্ছে একজন সুনাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের কি কি দায়িত্ব কর্তব্য আছে, কোন কোন দায়িত্ব কর্তব্য পালন করলে আমরা একজন সুনাগরিকে পরিণত হবে। খুব সহজ ভাষায় আমি তোমাদের উত্তরটা বলি। দেখো, সুনাগরিক হিসাবে পরিণত হওয়ার জন্য আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রাষ্ট্রে প্রচলিত যে আইন কানুন আছে সেটাকে মেনে চলতে হবে। রাষ্ট্রের অর্পিত দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে। রাষ্ট্রের যে সংবিধানটা আছে সেই সংবিধানটা মেনে চলতে হবে। আইন শৃঙ্খলা যদি আমরা রক্ষা না করি তাহলে রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আইন শৃঙ্খলা রক্ষা অবশ্যই করতে হবে। তাহলে এগুলো একজন সুনাগরিকের প্রধান দায়িত্ব কর্তব্য। একজন নাগরিক হিসেবে আমাদের পবিত্র দায়িত্ব কর্তব্য বলা হচ্ছে সততা এবং সুবিবেচনার সাথে ভোট প্রদান করা। একজন যোগ্য ব্যক্তিকে, যোগ্য প্রতিনিধিকে সততার সাথে সুবিবেচনার সাথে আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এটাকে বলা হচ্ছে নাগরিকের প্রধান দায়িত্ব ও কর্তব্য। আমাদের আরেকটি দায়িত্ব কর্তব্য হচ্ছে অন্যান্য যে নাগরিক আছে তাদেরকে সহ্য করতে হবে, তাদের মতামতকে প্রাধান্য দিতে হবে। অভিভাবক হিসাবে সন্তানের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আছে। প্রত্যেকটি শিশুই যেহেতু নাগরিকের অধিকার, তারা যেহেতু রাষ্ট্রের ভবিষ্যৎ, সুতরাং অভিভাবক হিসাবে আমাদের সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য হচ্ছে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা, তারা যেন দেশের কাজে লাগতে পারে এভাবে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা।
হ্যাঁ, শিশুদের জীবন রক্ষাকারী টিকা দেওয়া, এই কাজগুলো হচ্ছে অভিভাবক হিসেবে সন্তানের প্রতি আমাদের দায়িত্ব। আমাদের আরো কিছু গুণাবলী আছে, যেমন আমাদেরকে কি করতে হবে, দেশের বা রাষ্ট্রের ঐতিহ্যকে, তারপরে মনীষীদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে হবে। দেশের উপকারে, দেশের কাজে আমাদেরকে সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। এগুলোকে বলছি সুনাগরিকের গুণাবলী। খুবই সহজ ভাষায় আমি তোমাদেরকে বলে দিলাম। আমাদের বইয়ে নাগরিক সম্পর্কে এইটুকু পড়লেই এনাফ, এইটুকুই আছে নাগরিকের সংজ্ঞা আর সুনাগরিক হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য। এবার আমরা পড়ব আইন সম্পর্কে। আইন টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আইনটা কি? আইন হচ্ছে এক ধরনের বিধি নিষেধ বা কিছু আদেশ বা কিছু বিধি নিষেধকে কিন্তু আমরা আইন বলে থাকি। আইন সম্পর্কে টি.এইচ. গ্রিন কি বলেছেন? টি.এইচ. গ্রিন বলেছেন, আইন হলো কিছু বাধ্যবাধকতা এবং আরোপিত অধিকার। এই বাধ্যবাধকতা এবং আরোপিত অধিকারকে আইন বলা হয়। আর আইন সম্পর্কে স্পষ্ট সংজ্ঞা দিয়েছেন হচ্ছে উড্রো উইলসন। আমরা এবার পড়ব হচ্ছে আইনের উৎস সম্পর্কে। আমরা জানি আইনের উৎস ছয়টি। আইনের উৎস যে ছয়টি, এ কথা বলেছেন অধ্যাপক হল্যান্ড। তাহলে অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস ছয়টি। কি কি সেগুলো? এক, প্রথা সম্পর্কে আমরা জানি, প্রথা হচ্ছে একটা দেশে প্রচলিত কিছু রীতিনীতি, তারপরে জীবন ব্যবস্থা, কিছু বিশ্বাস, কিছু প্রচলিত আদর্শ, এগুলোকে আমরা প্রথা বলে থাকি। প্রথা থেকে কিন্তু অনেক দেশেরই আইন চলে আসছে। যেমন ব্রিটেনের অধিকাংশ আইনই প্রথা থেকে এসেছে। তাহলে আমরা একটি জানলাম প্রথা। তারপর ধর্ম। আমাদের মানুষের জীবনের উপরে ধর্মের প্রভাব কিন্তু অপরিসীম। আমরা প্রাচীন সময় থেকেই ধর্ম দ্বারা প্রভাবিত হয়েছি। প্রাচীন সময় থেকে ঐশ্বরিক আইন দ্বারাই কিন্তু আমরা প্রভাবিত হয়েছিলাম। এই ধর্মের কিছু বিষয়গুলো আছে, ন্যায় অন্যায়, ভালো মন্দ, এই দিকগুলো কিন্তু আমাদের ধর্ম থেকেই এসেছে। প্রত্যেকটি ধর্মে, আমাদের কোরআন, হিন্দুদের শ্রীমদ্ ভগবত গীতা, এই যে আমাদের ধর্মীয় গ্রন্থগুলো, প্রত্যেকটা ধর্মের কথাই আমি বলছি, প্রত্যেকটা ধর্মেই কিন্তু বলা আছে ন্যায় অন্যায়ের কথা, পাপ পুণ্যের ব্যাখ্যাটা, জীব হত্যার কথা বলা হয়েছে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের ধর্ম থেকে বিভিন্ন আইনে চলে আসছে। তাহলে আমরা প্রথমে প্রথা সম্পর্কে জানলাম, তারপরে জানলাম হচ্ছে ধর্ম সম্পর্কে, তারপরে একটা আছে আমাদের বিজ্ঞানসম্মত আলোচনা। এখান থেকে একটা লাইন আমি বলি। ইসলামী আইনের ক্ষেত্রে ইমাম আবু হানিফার অনেক অভিমতই আইনের মর্যাদা লাভ করেছে। আমাদের বইয়ে আরো কয়েকজনের নাম দেয়া আছে, হচ্ছে আমেরিকার কেন্ট, ব্ল্যাকস্টোন, তাদের অনেক অভিমতই আইনের মর্যাদা লাভ করেছে। আমরা তিনটে সম্পর্কে জানলাম। 4 নাম্বার একটা আছে হচ্ছে বিচার সংক্রান্ত রায়। যদিও আইন তৈরি করা বর্তমানে আইন বিভাগের কাজ, কিন্তু কখনো কখনো বিচার বিভাগও এই কাজটা করে থাকে। যে বিচার বিভাগ যদি, অর্থাৎ বিচারকরা যদি প্রচলিত আইনের মধ্যে মামলার নিষ্পত্তি করতে ব্যর্থ হন, তাহলে উপস্থিত বিচারকরা তাদের স্বীয় মেধা দক্ষতার উপরে ভিত্তি করে একটা রায় প্রকাশ করে, পরবর্তীতে সেটি আইনের মর্যাদা লাভ করে। আমরা 4টে সম্পর্কে জানলাম। তারপরে একটা হচ্ছে ন্যায়বোধ থেকেও অনেক আইন এসেছে। আর 6 নাম্বারটা হচ্ছে আইনসভা। প্রত্যেকটি দেশেরই কি আছে? এক একটা আইনসভা আছে। যেমন বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। এই জাতীয় সংসদের কাজই হচ্ছে আইন তৈরি করা। প্রত্যেকটা দেশেই আমরা পাবো এক একটা আইনসভা, যে আইনসভা বর্তমানে আইন তৈরি করে। এই হচ্ছে আমাদের আইনের 6টি উৎস। আমাদের এই অধ্যায়ের শেষ একটা প্রশ্ন আমরা পড়ব, সেটা সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা। ব্যাখ্যা করো। সুশাসনের জন্য যে আইনের প্রয়োজনীয়তা, এটি দুইটি ধারণা প্রকাশ করে। 1, আইনের প্রাধান্য, আর 2 হচ্ছে আইনের দৃষ্টিতে সকলের সাম্য। 1, আইনের প্রাধান্য, আর 2 হচ্ছে
আইনের দৃষ্টিতে সকলের সাম্য, আইনের প্রাধান্য। আইনের প্রাধান্য যদি বজায় থাকে তাহলে সরকার স্বেচ্ছাচারী হতে পারে না, তার ইচ্ছা মতো কোনো কাজকর্ম করতে পারে না, বিনা বিচারে কাউকে আটক রাখতে পারে না। দেশে প্রচলিত যে আইনটা আছে তাকেই সর্বোচ্চ প্রাধান্য দিতে হয়, আইন অনুযায়ী সবাইকে কাজ করতে হয়। আর সরকার বা প্রতিনিধি যখন আইনের প্রাধান্য দিবে, আইন অনুযায়ী কাজ করবে, তখনই কিন্তু একটা দেশে সুশাসন প্রতিষ্ঠিত হয়। আর আইনের দৃষ্টিতে সকলের সাম্য বলতে কি বোঝানো হচ্ছে? দেশের ভিতরে যত মানুষ আছে, ধনী গরিব, যে জাতি যে সম্প্রদায়েরই হোক না কেন, আইনটা সবার জন্য কি হবে? সমান হবে। কারোর জন্য আইনটা আলাদা আলাদা হবে না। প্রত্যেকের জন্য একটা দেশে প্রচলিত আইন সকলের জন্য সমান। এই দুইটাই হচ্ছে সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তার এই দুইটি দিকই কিন্তু রয়েছে। তাহলে আমি শেষ করে ফেললাম। লাস্ট একটা টপিক আছে যেখান থেকে একটা শুধু এমসিকিউ তোমরা মনে রাখবে, ওইটা সৃজনশীলের জন্য না, তথ্য অধিকার আইনের কিছু ব্যাখ্যা আছে। জাস্ট একটা লাইন তোমরা মনে রেখো, বাংলাদেশের সংবিধানের ৩৯ নাম্বার অনুচ্ছেদে বলা আছে চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার কথা। অর্থাৎ চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার কথা উল্লেখ করা হয়েছে আমাদের বাংলাদেশের সংবিধানের ৩৯ নাম্বার অনুচ্ছেদে। শুধু এই একটা লাইন এমসিকিউর জন্য মনে রাখবে। আর সৃজনশীলের জন্য আমি যেগুলো যে টপিকগুলো আজকে তোমাদেরকে পড়িয়েছি, ইনশাল্লাহ এগুলোর মধ্যে থেকেই যদি এখান থেকে আসে, এইগুলোর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। যেমন শুরুতে রাষ্ট্রের সংজ্ঞা বলেছিলাম, রাষ্ট্রের 4টি উপাদান বলেছিলাম, রাষ্ট্রের কার্যাবলীকে 2 ভাগে ভাগ করে আমি মেইন কথাগুলো তোমাদেরকে বলেছি। তারপরে নাগরিকের সম্পর্কে নাগরিকের সংজ্ঞা পড়িয়েছিলাম, আর সুনাগরিক হিসাবে আমাদের কোন কোন গুণাবলী থাকতে হবে সেটি পড়িয়েছিলাম। তারপরে আইন সম্পর্কে আইনের ধারণা দিয়েছিলাম, আর আইনের 6টি উৎসের কথা বলেছিলাম। আর শেষে এসে বললাম সুনাগরিকের হিসাবে আমাদের একটা রাষ্ট্রের সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা। আর এই আইনের প্রয়োজনীয়তার 2টি দিক ছিল, সেই 2টি দিকও তোমাদেরকে আমি বলেছি। আমি আশা করি এই জায়গাটুকু তোমরা যদি আয়ত্তে নিতে পারো, তাহলে ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে যেটাই আসুক তোমরা পারবে। আমাদের আজকের এই 6 নাম্বার অধ্যায়টা আমি এখানে শেষ করতে যাচ্ছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সঙ্গে অন্য একটা নতুন অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।